একটা ঘরের মধ্যে ঠাকুরকে নিয়ে ঢুকিয়ে দিলেন আর সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। সেইটা একটা বারাঙ্গনা পল্লী খদ্দেরের জন্য অপেক্ষা করছে, এইরকম একটা জায়গায় ঠাকুরকে বসিয়ে দিয়ে মধুবাবু চলে গেছে। ঠাকুর বিছানায় বসেই জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, সমস্ত শরীর জ্বলে গেল। ফিরে এসে দেখেন গদাধর এরকম করে হাত জোড় করে রয়েছে, চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে একটা বিশেষ দিন, বিশেষ করে আমাদের বাড়ির যারা ছেলে ছোকরা আছে তাদের তো মন খুব উড়ু উড়ু করছে আজকের দিনটায়, এবং সেইটাকে খানিকটা স্বীকারও করে নেওয়া হয়েছে। স্বীকার করে নেওয়া হয়েছে মানে কি, আজকের দিনটায় নানা রকম নতুন জামা কাপড় হচ্ছে, নানা রকম নতুন সব কার্ড ছাপা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না যে আজকে হচ্ছে ভ্যালেন্টাইনের দিন, ভ্যালেন্টাইন্স ডে। তো এর আগে একদিন বলেছিলাম আমি যে এই ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন নামটার সঙ্গে কিন্তু দুজনের নাম জড়িত, দুজনেই কিন্তু ধর্মের সঙ্গে যুক্ত। দুজনেই, একজন যাজক এবং আরেকজনও ইতালির একজন যাজক আর কি, ইতালির তেরনি বলে একটা শহর, সেই শহরের একজন যাজক। এই দুজনেই কিন্তু আসলে প্রেমের পক্ষে লড়াই করেছিলেন। দুটো আলাদা আলাদা গল্প আছে, আমি খুব সংক্ষেপে গল্পটা বলি। দ্বিতীয় ক্লডিয়াস, রোমের যিনি শাসক দ্বিতীয় ক্লডিয়াস, তিনি মনে করতেন যে যারা যুদ্ধ করবে সৈন্যরা, সেই সৈন্যরা বিয়ে করলে চলবে না। বিয়ে করলে তাদের শক্তি ক্ষয় হবে, তাদের মন উচাটন হবে, তারা বউয়ের কথা ভাববে, সংসারের কথা ভাববে, এই সমস্ত করে যুদ্ধ করা যায় না। ফলে তারা কেউ বিয়ে করতে পারবে না, তারা অবিবাহিত থাকবে। তো এটা হচ্ছে সম্রাটের আইন। কিন্তু এই আইনটা তো মানুষের পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল, তার কারণ প্রকৃতির নিয়মে কে কোথা ধরা পড়ে কে জানে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কাজী কাজী যারা সৈনিক তারাও প্রেমে টেমে পড়ে যেত, কিন্তু প্রেমে পড়লে চলবে না, সেটা প্রকাশ্যে এসে গেলে খুব মুশকিল। এই যে ভ্যালেন্টাইন, তিনি এই প্রেমিক প্রেমিকাদের গোপনে বিয়ে দিয়ে দিতেন। সেই খবরটা দ্বিতীয় ক্লডিয়াসের কানে চলে গেল, তার ফলে তাকে প্রাণদণ্ড দেওয়া হলো। এই হচ্ছে একজন ভ্যালেন্টাইনের গল্প, যিনি প্রেমের জন্য শহীদ হয়েছিলেন। আমরা এইরকম করেই ব্যাপারটাকে দেখতে পারি। আর 2 নম্বর যে ভ্যালেন্টাইন, তার গল্পটা আরো চমৎকার। সেটা হচ্ছে যে তিনি তখন জেলখানায় ছিলেন। সেই সময় জেলারের এক মেয়ে, সে মেয়েটি অন্ধ ছিল। তো এই যে ভ্যালেন্টাইন, তিনি আস্তে আস্তে চিকিৎসা করে এই অন্ধ মেয়েটির দৃষ্টি ফিরিয়ে দেন, এবং তারপরে তিনি মেয়েটিকে একটি চিঠি লেখেন। চিঠিতে শেষে নিজের নাম হিসেবে সম্বোধন লেখেন যে ইতি তোমার ভ্যালেন্টাইন। এই ইতি তোমার ভ্যালেন্টাইন, এই জায়গা থেকেই ভ্যালেন্টাইন, তার সঙ্গে ভালোবাসা, তার একটা সম্পর্ক জড়িত হয়ে আছে। আমি এই গল্প দুটো আপনাদের বললাম, এর আগে গল্প দুটো বলিনি, কিন্তু যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে তাহলে দুজনেই কিন্তু যাজক, দুজনেই কিন্তু ধর্মপ্রচারক। এই ধর্মপ্রচার করেন এরকম মানুষ, তাদের সঙ্গে ভালোবাসার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং এই ভালোবাসাকে রুদ্ধ করে দিতে চায় যে, আটকে দিতে চায় যে, ভালোবাসাকে প্রবেশ করতে দেব না এরকম একটা ফরমান জারি করতে যায় যে, তার বিরুদ্ধে এই ভালোবাসা নিয়ে এই দুজন ভ্যালেন্টাইন উপস্থিত হয়েছেন। তা এই দুজনের নামে সমস্ত পৃথিবী জুড়ে এখন ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। এবং আপনারা বুঝতেই পারছেন যে
যে কোনো একটা কিছুকে জনপ্রিয় করতে গেলে তার সঙ্গে কোথাও একটা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তৈরি হয়ে যাওয়াটা খুব সাধারণ ধরন, বা কোনো একটা জিনিস যদি জনপ্রিয় হয় তাহলে ব্যবসা বাণিজ্যের লোকেরা তাকে আরও জনপ্রিয় করে তোলে, যাতে তার সূত্র ধরে অনেক বেশি রোজগারপাতি হতে পারে। ওই যে বললাম, জামা কাপড় থেকে আরম্ভ করে, গোলাপ ফুল থেকে আরম্ভ করে, কার্ড থেকে আরম্ভ করে নানান রকম কিছু বিক্রি হচ্ছে। রমরমা বাজার, 14 তারিখের বাজার দেখবেন এবারে ঝলমল ঝলমল করছে। এই সমস্তটাই একটা আন্তর্জাতিক চক্র, এবং ভ্যালেন্টাইন্স ডেকে এই আন্তর্জাতিক চক্র তাদের নিজেদের একটা সুযোগ বলে মনে করে নিয়েছে। তো এই হলো ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস। আজকের দিনে আমরা ব্যবসাপত্রের কথা ভাববো না, আমরা শুধু ভাববো যে কথাটা যে কোনো ধর্ম বলে, যে কথাটা আমরা বলি, যে কোনো শিল্প বলে, মানুষকে ভালোবাসো। শুধু মানুষকে না, চারপাশে যা কিছু রয়েছে, জীব জন্তু জানোয়ার প্রকৃতি যা কিছু তোমার চারপাশে রয়েছে, তাদের ভালোবাসো। এই ভালোবাসার কথাটা বিশেষ করে মনে করিয়ে দেওয়ার জন্যে আজকের দিনটা। তাই এই দিনটা আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনাদের বাড়ির ছেলে ছোকরাদের মতন করে হয়তো নয়, কিন্তু অন্য একরকম করে। এরপর তাহলে কথামৃতের একটা গল্প শোনাবো আপনাদের। এবার তাহলে কথামৃতের গল্প। ঠাকুরের বলা অনেক গল্প রয়েছে, সেই গল্পের মধ্যে থেকে একটা বেছে নিচ্ছি আপনাদের। কথামৃতে এই গল্পগুলো রয়েছে, সেগুলোর থেকে একটু বলি, নিজের মতন করে বলছি। এবং এরকম খুব সাধারণ, খুব সহজ কতকগুলো গল্পের মধ্যে দিয়ে ঠাকুর খুব গভীর কতকগুলো কথা প্রকাশ করেন। এখন যে গল্পটা বলবো, এই গল্পটা কিন্তু কেবলমাত্র যে আধ্যাত্মিকতা প্রচার করবার কাজেই ব্যবহার করা যেতে পারে এমনটা নয়। এই গল্পটা বস্তুত আমাদের প্রত্যেককে একরকম করে একটা বড় শিক্ষা দেয়। সেই শিক্ষাটা কি, আপনারা গল্পটা শুনলে বুঝতে পারবেন। একটা কাঠুরের গল্প। জঙ্গলে কাঠ কাটে, তো কাটতে কাটতে দেখলো যে একজন ব্রহ্মচারী তিনি আসছেন। এসে কাঠুরের সামনে দেয়, কাঠুরে কাঠ কাটা থামিয়ে তার দিকে অ্যাটেনশন এরকম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকে সম্মান দেবার জন্য। ধরুন, ব্রহ্মচারী তার সামনে দিয়ে যেতে যেতে বলেন, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। তো কাঠুরে কাঠ কাটলো। রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে তার মনে হচ্ছে, ব্রহ্মচারী বলেন এগিয়ে যাও, এগিয়ে যাও। এগিয়ে যাও বলতে কি বোঝাতে চাইলেন? ঠিক আছে, কালকে যখন যাব তখন ওই বনের কাঠ টাট নয়, আরো ভেতরের দিকে, আরো গভীর বনের দিকে যাব। তো কাঠুরে পরদিন আরো ভেতরের গভীর বনের দিকে যাচ্ছে। যেতে 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 তাকে চন্দনের বন, চারপাশে চন্দন গাছ। চন্দন কাঠের দাম অনেক বেশি, আপনারা সকলেই জানেন। এমনি কাঠের তুলনায় চন্দন কাঠের দাম অনেক বেশি। কাঠুরে তো সেই কাঠ কাটলো, চন্দন কাঠ কাটলো, ডাঁড়ি করে নিয়ে গেল। এবং বলা বাহুল্য, সেই সমস্ত কাঠ, চন্দন কাঠ প্রচুর টাকায় বিক্রি হলো। সে তার অবস্থা বেশ খানিকটা ফিরে গেল, খুব খুশি। কিন্তু তার মনে হচ্ছে যে না, ব্রহ্মচারী তো বলেছিলেন এগিয়ে যাও, এগিয়ে যাও। চন্দন কাঠ দেখলেই থেমে যেতে হবে এরকম কথা তো বলেননি তিনি। অতএব আরো এগিয়ে যাই। আরো সে এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটা রূপোর খনি। সে ওখান থেকে তাল তাল রূপো তুলছে, তুলে সেগুলোকে বেঁধে টেঁধে নিয়ে আসছে। সেই রূপো বিক্রি করলো, রূপো বিক্রি করে প্রচুর টাকা পয়সা পেল। কিন্তু আবার ওই রাত্রির বেলা মনে হয় এগিয়ে যাও, এগিয়ে যাও। এগিয়ে গেল। এবারে সোনার খনি, সোনার খনি থেকে সোনা নিয়ে এলো, তাল তাল সোনা, বিরাট বড় লোক হয়ে গেল। আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। হিরে মুক্ত খনি, সেখান থেকে হিরে মুক্ত নিয়ে এসে সে মানে বুঝতেই পারছেন রাজা রাজরার মতন বড় লোক হয়ে গেল।
এটা হচ্ছে গল্পটা। কিন্তু ঠাকুর এই গল্পটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? হীরে মুক্ত মাণিক্যের কথা তো হলো, কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর মানে কাঠুরিয়া এগোতে এগোতে যদি সেই চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে, যখন ওই চন্দন কাঠি বলুন, রূপই বলুন, সোনাই বলুন, হীরে জহরতি বলুন, সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে। সব কিছুকে অবহেলায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সে এমন একটা জায়গায় পৌঁছবে যা হীরা, মণি, মাণিক্য এই সব কিছুর থেকে অনেক ওপরে, অনেক বেশি দামি বলে সে মনে করবে। গল্পের শেষটা এইরকমই হওয়ার কথা। তাহলে আমরাও আমাদের প্রত্যেকের জীবনে এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা খুব জরুরি একটা মন্ত্র। এগিয়ে যাও, যেখানে আছো সেখানে আটকে থেকো না, এগিয়ে যাও, আরো খানিকটা এগো, আরো খানিকটা এগোলে দেখবে অন্য আর একটা নতুন কিছু আছে, ভালো কিছু আছে, আবার এগো, আবার ভালো কিছু আছে। কিন্তু আমরা কি করি? ইংরেজিতে একটা কথা আছে, কমফোর্ট জোন। আমি বাবা এইটা আছি, দিব্যি আছি, ঠিক আছে, এর বাইরে আর বেশি নড়াচড়া করবার দরকার নেই, এইটা করলে আমি ওই বৃত্তটুকুর মধ্যেই থাকবো। আর এগিয়ে গেলে বিপদ হতে পারে, অচেনা জায়গায় যাবার বিপদ আছে, ঝুঁকি আছে, সব কিছু আছে। কিন্তু ঠাকুর বলছেন যদি এগিয়ে না যাও তাহলে তো তুমি বাবা ওইখানে পৌঁছতে পারবে না। কাজেই এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও সত্য, আপনি যদি বলেন বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও সত্য, আপনি যদি বলেন খেলাধুলোর ক্ষেত্রেও সত্য, পড়াশোনার যে কোনো কিছুর ক্ষেত্রেই কথাটা সত্য। এই হলো কথামৃতের গল্প। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা বলবো, অচিন্ত কুমার সেনগুপ্তের রচনা, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ অবলম্বনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা শোনাচ্ছি আপনাদের। ঠাকুর একটা কথা বলতে জানেন, বাজিয়ে দেখবি, কোনো কিছুকে এমনি এমনি মেনে নিবি না, যে যত যা কিছু বলুক না কেন বাজিয়ে দেখবি। এইটা হচ্ছে সব ক্ষেত্রে সত্যি। তোর গুরু যিনি হবেন তাকে বাজিয়ে দেখবি না? নরেন্দ্রনাথকে বলেছিলেন বাজিয়ে দেখবি। কি হয়েছিল সেটা পরে বলবো আপনাদের, একটা গল্প ভালো করে বলবো, ছোট করে বলি। নরেন্দ্রনাথ ঠাকুরকে বাজিয়ে দেখবার জন্য তার বিছানার তলায় একটা পয়সা লুকিয়ে রেখে দিয়েছিলেন। তো ঠাকুর বিছানায় বসেই জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, সমস্ত শরীর জ্বলে গেল। কি করে জানলেন? পরে বুঝতে পেরে বলেছিলেন, ঠিক, গুরু হলে কি হয়েছে, বাজিয়ে দেখে নিবি। তাই বাজিয়ে দেখে নেওয়ার যে কথাটা, সেই কথার সূত্র ধরে আপনাদের একটা গল্প বলি। ওই যে মথুরবাবু, এর আগের দিন আপনাদের বলেছিলাম যে একটাই ডালে একটা লাল ফুল, একটা সাদা ফুল। মা দেখিয়ে দিলেন ঠাকুরকে যে না, নিয়মের ব্যত্যয় হয়। মা বা ঈশ্বর বা যা কিছু বলুন না কেন, তিনি সবসময় নিয়ম মানেন না। ঠাকুর দেখিয়ে দিলেন। কিন্তু মথুরবাবুর সংশয় আর ঘোচে না। ওই যে পরীক্ষা করতে হবে, বাজিয়ে দেখে নিতে হবে ঠাকুর ঠিক ঠিক টং টং করে বাজছেন কিনা। পুরোনো আমলের টাকা তো টং টং করে বাজতো, এবং কাগজের নোট তখন ওরা টং টং করে বাজে কিনা। তো তিনি একদিন ঠাকুরকে বললেন চলো যাবো এক জায়গায়, চলো। ঠাকুর মহানন্দে আছেন, বালকের ভাব তো, মহানন্দে গাড়িতে উঠে বসলেন, মথুরবাবুও বসলেন। গাড়ি গেল মেছুয়া বাজার স্ট্রিটে একটা জায়গায় নামলেন। নেমে একটা ঘরের মধ্যে ঠাকুরকে নিয়ে ঢুকিয়ে দিলেন। তার সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। সেইটা একটা বারাঙ্গনা পল্লী, চারপাশে বেশ কিছু বারাঙ্গনা, তারা সাজগোজ করছে বা অপেক্ষা করছে, খদ্দেরের জন্য অপেক্ষা করছে। এইরকম একটা জায়গায় ঠাকুরকে বসিয়ে দিয়ে মথুরবাবু চলে গেছেন।
কি হচ্ছে কিছু জানেন না। খানিকক্ষণ বাদে ফিরে এসেছেন, ফিরে এসে দেখেন গদাধর, তখনও তো গদাধর, গদাধর এরকম করে হাত জোড় করে রয়েছে, চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে, আর মেয়েগুলো গুটিয়ে ছোট হয়ে এক কোণে, মানে সে প্রায় ভাবা যায় না আর কি। মথুরবাবু আসতেই তারা সমবেতভাবে মথুরবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ল। আপনার কোনো একটা আক্কেল নেই, আপনি বাবাকে এইরকম একটা নোংরা আস্তাকুড়ের মধ্যে এনে রেখেছেন, শিগগির যান, নিয়ে যান, এখান থেকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, এখান থেকে নিয়ে যান। তার মানে এই যে যাদের বারাঙ্গনা বলি, যাদের অবিদ্যা বলি, ঠাকুরের কাছাকাছি তারা যেতেও পারল না, বরং ঠাকুরের যে দিব্য বিভা, সেই বিভায় তারা সকলে নিজেরা মুখ লুকোল। আসক্তিহীনতা কাকে বলে? সুখদেবের ক্ষেত্রে যেটা হতো, আপনারা জানেন সুখদেবের কথা না হয় পরে বলবো আবার। বলছেন যে জীবটা মেলে দিল, জীবের ওপরে চিনি ফেলে দেওয়া হলো, সেই চিনি ফরফর ফরফর করে উড়ে চলে যাবে, অর্থাৎ জীব ভিজবে না। জিভের ওপর চিনি ফেললেও জীব লালায় ভিজবে না, মুখের জলে ভিজবে না, এতটাই নিরাসক্তি। এতটাই নিরাসক্তি ঠাকুরের মধ্যেও আছে। তাকে বারাঙ্গনা গৃহের মধ্যে অত সুন্দরীর মধ্যে বসিয়ে রেখে দেওয়া হয়েছে, তিনি বালকের ভাবে তাদের মা মা বলে ডাকছেন, তারা লজ্জা পেয়ে যাচ্ছে। তো আর একটা গল্প বলি আপনাদের, এই যে কোনো মোহনেই এইরকম একটা গল্প, এবং পার্থিব যা কিছু সেইগুলো নিয়ে ঠাকুরের ভেতরে কোথাও একটা আড়ষ্টতা ছিল, সেই আড়ষ্টতার একটা গল্প আপনাদের বলি। পানিহাটিতে গেছেন ঠাকুর, নিয়ে যাওয়া হয়েছে তাকে, সেখানে বৈষ্ণব চরণ বলে একজন আছেন, তিনি খুব পণ্ডিত মানুষ। তো ঠাকুরকে দেখে তার ভীষণ ভালো লেগেছে, মানে অপরিসীম একটা, সমস্ত হৃদয়ে ভরে গেছে। তো তখন মানুষ কি করে, নানান রকম সব আচরণ করে, এবং যেটা খুব মনে হয় যে যার জন্য আমার হৃদয়টা ভরে গেল তাকে কিছু দিতে ইচ্ছে করে, যে তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন, সেই রকম। তো বৈষ্ণবচরণ বলছেন যে বাবা এই এটা আম তুমি খাও। তো ঠাকুর বলছেন না 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 ও খাবো না, না না না, ও আমার লাগবে না, কিছু দরকার নেই, কিছু দরকার নেই। তো বৈষ্ণবচরণের মনে হয়েছে যে না না না, এটা আমায় দিতেই হবে, বলে হৃদয়কে হাত করেছেন, হৃদয়কে আমটা দিয়েছেন যে তুমি নাও, নিয়ে ঠাকুরকে খাওয়াবে। হ্যাঁ, আর হৃদয় তো আর ঠাকুর নয়, তার কিছু পেতে ভালোই লাগে, মানে হৃদয় ঠাকুরকে অনেক জ্বালিয়েছেন নানানভাবে, আর ভালোবেসেছেন খুব, তাতে কোনো সন্দেহ নেই, সে একটা অদ্ভুত চরিত্র। তো যাই হোক, তারপর সংকীর্তন টীর্তন হয়ে গেছে, সংকীর্তন যা হবার সব হয়ে গেছে। এইবারে ভোগ এসেছে, ঠাকুরকে দেওয়া হয়েছে, ঠাকুরের গলা দিয়ে নামছে না। ওই যে একটা আম দেয়া হয়েছিল হৃদয়ের মারফত, ঠাকুরের গলা দিয়ে নামছে না। মজার গল্প বলি আপনাদের, সেটা হচ্ছে একটা কথা খুব চালু আছে না, টাকা মাটি, মাটি টাকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। সেটা এই রকম যে উনি বলে যে না না আমার কিছু চাই না, আমার এই সমস্ত চাই না, টাকাটা নিয়ে জলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। করে ঠাকুর কি বলছেন, বলছেন তখন না আমার একটু চিন্তা হলো, মা লক্ষ্মী কি রাগ করবেন? মা লক্ষ্মী যদি রাগ করেন, তাহলে যদি অভিশাপ দেন এই দক্ষিণেশ্বরের যে খ্যাটটা যদি বন্ধ হয়ে যায়। তখন আমি বললাম যে মা, তুমি আমার মা, তুমি আমার কাছে থেকো, আমার টাকা পয়সা ওসব কিছু চাই না। তো একজন শুনে বলে এইটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি, এটা হচ্ছে ব্যবসাদারের বুদ্ধি, যে মাকে চটাবো না, টাকাটা ফেলে দিলুম কিন্তু মাকে চটাবো না।
তো ঠাকুর বললেন, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি বুদ্ধি ভক্তের থাকতে হবে, যে ঈশ্বর আমি তোমাকে কিন্তু চাই, রামচন্দ্র আমি তোমাকে চাই, কিন্তু কৃষ্ণ আমি তোমাকে চাই, এটাও তো একটা কামনা তো, কিন্তু কি কামনা? ঈশ্বরকে পাওয়ার কামনা। এইটা থাকতে হবে। এই হচ্ছে ঠাকুরের জীবনের গল্প। আরো গল্প বলবার জন্য ফিরে আসছে। ঠাকুরের কথা বলতে বলতে পাটোয়ারি বুদ্ধির কথা উঠলো, যে টাকা ছুঁড়ে ফেলে দিলেন কিন্তু মা লক্ষ্মী যেন রেগে না জানে, এইরকম। ঠাকুর একটা গল্প করছেন, এটা না একটা খুব বড় ধাঁধাও প্রায় বলতে পারেন আর কি। বলি আপনাদের, যে একজন ভক্ত, তার কাছে ভগবান এসেছেন, এসে বলছেন আমি তোমার তপস্যায় খুব সন্তুষ্ট হয়েছি, তুমি বলো তুমি কি বর চাও। তো ভক্ত এমন একটা বর চাইলেন যাতে তার অনেকগুলো কামনা, অনেকগুলো আকাঙ্ক্ষা সব একটা বরে মিটে গেল। কি হতে পারে বলুন তো? কি হতে পারে? ভক্ত বর চাইলেন যে যদি আমাকে বর দেবে বলেই ঠিক করে থাকো, তাহলে এই বর দাও যেন আমি নাতিকে কোলে বসিয়ে সোনার থালায় ভাত খেতে পারি। বোঝা গেল? আমি নাতিকে কোলে বসিয়ে, তাহলে সন্তান লাভের বর হয়ে গেল, সন্তানেরও সন্তান লাভের বর হয়ে গেল। সোনার থালায়, সোনার থালায় তো এমনি এমনি হবে না, টাকা পয়সা থাকতে হবে, তাহলে টাকা পয়সা পাবার বড় হয়ে গেল। টাকা, সম্পদ, অর্থ, বিত্ত, সন্তান, বংশরক্ষা, এই সমস্ত বর একটা প্রার্থনার মধ্যে এতগুলো পাওয়া হয়ে গেল। ঠাকুর খুব মজা করে হাসতে হাসতে বলছে, এইটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি। তো এই পাটোয়ারি বুদ্ধির কথা হলো। এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আপনাদের একটা চিঠি পড়ে শোনাই। এবারে চিঠিটি লিখেছেন রণজিৎ মিত্র, বারাসাত থেকে। পড়ি। সুপ্রিয় সৌমিত্রবাবু, নমস্কার নেবেন। আমিও গিন্নি FM এর শেষ দিক থেকে আপনার একনিষ্ঠ শ্রোতা, এখন দর্শকও বটে। সুযোগ হয় দুপুরে খাবার সময়। আপনি হলেন একজন কথক ঠাকুর, উপস্থাপনার গুণে একদম মগ্ন হয়ে যেতে হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে প্রথম দেখেছিলাম 7-এর দশকে বিবাদীবাগের ট্রাম লাইন দিয়ে লম্বা লম্বা পা ফেলে ছিপছিপে লম্বা চেহারা নিয়ে উত্তর দিকে এগিয়ে যেতে। কি সাংঘাতিক! সে মনে করে রেখে দিয়েছেন। কিভাবে চিনেছিলাম মনে করতে পারছি না, হয়তো কোনো নাটক দেখে। স্মরণে সৌমিত্র সূত্রে কিছু কথা জানাই, হয়তো কিছুটা খাপ ছাড়া হবে। খাবার আগে জল ছিটানো প্রসঙ্গে বলি, 60-70 বছর আগে আমাদের পরিবারে দেখেছি বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের কেউ কেউ থালার চারিদিকে জল ছিটিয়ে থালার পাশেই খাদ্যবস্তু একটু একটু করে নিয়ে গোলাকৃতি করে রাখত ও হাত কপালে ঠেকিয়ে খাওয়া শুরু করত। হয়তো ইষ্ট দেবতার উদ্দেশ্যে এই আচার। হ্যাঁ, তাই, সেই রকমই। হরিদ্বারের চণ্ডী পাহাড় মনে হয় মনসা পাহাড়কে বলা হয়। 1972 সালে অফিসের কয়েকজন মিলে কয়েক জায়গার সঙ্গে ওখানে গিয়েছিলাম। তখন পাহাড়ে কিছু দূর গিয়ে সময়ের অভাবে নেমে আসতে হয়েছিল। পরেও কয়েকবার হরিদ্বারে গিয়েছিলাম, পাহাড়ে আর ওঠা হয়নি। গিন্নি বিয়ের আগে বাবা মার সঙ্গে 1979-তে ওই পাহাড়ে উঠেছিল। প্রসঙ্গত গিন্নি আপনার পাঞ্জাবিগুলোর খুব ভক্ত, যদিও আগেই একজনের উল্লেখ প্রসঙ্গে আপনি বিস্তারিত বলেছেন। শ্রী চৈতন্যের ভাবধারা সম্বন্ধে যদি আলোচনার সুযোগ পান তো করতে পারেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস সম্বন্ধে যত আলোচনা হয় তত মঙ্গল।
এই যুগপুরুষ ও তার শিষ্য স্বামী বিবেকানন্দের যুগলবন্দি মিলে যে সহজ সরল জীবনশৈলীর পথ তৈরি হয়েছে, তাই চলমান সামাজিক ও মানসিক অবক্ষয়ে যুব সমাজকে বাঁচাতে পারে। হয়তো অযৌক্তিক কিছু বলে ফেললাম, শুধরে দেবেন রণজিৎ মিত্র, বারাসাত। ওহো হো, বড় ভুল হয়ে গেছে, গিন্নি শুধরে দিলেন। 2005-এ গোমুখ ইত্যাদি যাওয়ার আগে রোপওয়েতে চণ্ডী পাহাড়ে গিয়েছিলাম। না, প্রথম কথা হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো কিছু বলেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার চিঠিটা পড়তে খুব আরাম হলো। আপনি খুব রসিক মানুষ, চমৎকার গদ্য লেখেন, খুব ভালো লাগলো। আর তার বাইরে যেটা বলেছেন চৈতন্যদেবের ভাবধারা সম্পর্কে কিছু কথা, আসলে এর আগে আমি যে রেডিওর অনুষ্ঠানটা করতাম সেখানে প্রত্যেক রোববার চৈতন্যদেবের জীবন কথা বলা হতো এবং সেই সূত্র ধরে চৈতন্যদেবের ভাবধারার কথা বলা হতো। এখন একটু সংকোচ হয় আলাদা করে তার ভাবধারা নিয়ে কথা বলবো। আগে তো বলেছি একবার রেডিওতে, এরকম একটা মনে হয়, কিন্তু এটা তো অনেক দিনই হয়ে গেল। এবারে হয়তো এক আধ দিন এইরকম কথা বলা যেতেও পারে। আপনার এই পরামর্শটা নিশ্চয়ই মাথায় রইল, নিশ্চয়ই একদিন না একদিন সেই অনুযায়ী কিছু একটা বলবার চেষ্টা করব। ব্যাস, চিঠিপত্র শেষ, স্মরণে সৌমিত্র শেষ। যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে লাইক, যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে শেয়ার, আর যদি নিজের করে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন আর চিঠি লিখবেন। এবং খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।